ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কোনো রকমের সামনে তাকিয়ে এগোচ্ছিল রবিন। বৃষ্টিতে চোখের দৃষ্টি প্রায় ঝাপসা হয়ে আসছে। সামনে দুহাত দূরের কিছু ভালোভাবে দেখা যায় না। সামনে কিছু দূরে দেখা যাচ্ছে কবিগঞ্জের মাঠ। মাঠের ওপর কুয়াশা জমেছে যেন বৃষ্টিতে। প্রায় ধোঁয়া ধোঁয়া হয়ে আছে মাটি থেকে একটু ওপরের দিকে। রবিন দ্রুত পা চালাচ্ছিল। মাঠটা পেরিয়ে বাড়ি ঢুকে শান্ত হয়ে একটু চান করে বিছানায় গা এলিয়ে দিতে পারলে সে বাঁচে। ট্রেন থেকে নেমেই যে এত বৃষ্টির মুখে তাকে পড়তে হবে তা সে ভাবেইনি। আজ বিকেল থেকে আকাশটা মেঘ করে এসেছিল বটে, কিন্তু এত বৃষ্টি যে হবে তা তার ধারণা ছিল না। মাঠে নেমে মিনিট দুয়েক অন্ধকারে পা চালিয়ে এগিয়ে গেছে সে। মাঠটা আকারে আয়তনে খুব বিশাল। পেরোতে পেরোতে প্রায় 10 মিনিট তো লেগেই যায়। এই প্রান্ত থেকে ও প্রান্ত ভালোভাবে ঠাওর করে দেখা যায় না গরমকালের দুপুরগুলোতে। এখন তো আর বৃষ্টি। রবি হঠাৎ কানের কাছে এই ডাক শুনে রবিন থমকে দাঁড়িয়ে গেল। বার কয়েক এদিক ওদিক চেয়ে দেখল, কাউকেই দেখতে পেল না। ডাকটা তবে কোথা থেকে এলো? এত রাতে মাঠের মাঝে আমার নাম ধরে কে ডাকছে? আশ্চর্য, ডাকটা তো খানিকটা মামার গলার মতো শোনাচ্ছে, কিন্তু মামা তো... এবার একটু দূরে ধোঁয়াশার মধ্যে একটা সাদা মূর্তিকে দেখতে পেল রবিন। মূর্তিটি তার দিকে পিঠ করে ধীরে ধীরে মাঠের দক্ষিণ প্রান্তের দিকে এগোচ্ছে। কুয়াশার মধ্যে মূর্তিটাকে বেশ রহস্যময় বলে মনে হচ্ছে। লোকটা কে তা নিয়ে রবিনের মনে বেশ একটা কৌতূহল জন্ম নিল। রবিন একটু আশ্চর্য হয়ে দেখল, লোকটাকে দেখতে কদম মামার মতো লাগছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। লোকটার কি পিছু নেবে? বৃষ্টি যা পড়ছে তাতে ভালোভাবে তো কিছুই দেখা যাচ্ছে না। এই যে, কে তুমি? দাঁড়াও, কে তুমি? রবিনের ডাকে লোকটা থেমে পিছনে ঘুরে দাঁড়ালো। দূরে লোকটাকে এত আবছা দেখাচ্ছে যে ঠাহর করা যাচ্ছে না লোকটা ঠিক কে। মামা, তুমি কদম মামা না? তুমি এখানে কি করছো এত রাতে? আরে দাঁড়াও, আমিও যাবো, দাঁড়াও দাঁড়াও। কথাগুলো বলেই রবিন জোরে হেঁটে এগিয়ে যায় লোকটাকে ধরবে বলে। বৃষ্টিতে মাঠে কাদায় পা একটু একটু বসে যাচ্ছে তার, কিন্তু লোকটাকে তো ধরা দরকার। যদি কদম মামা হয় তবে তো তাকে বাড়ি পৌঁছে দেওয়া দরকার। কদম মামার তো শরীর একেবারেই ভালো নয়। বৃষ্টিতে লোকটা এগোচ্ছে খুব ধীরে ধীরে, কিন্তু রবিন জোরে হেঁটেও লোকটাকে ধরতে পারছে না। লোকটা যেন হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে। সাথে বৃষ্টির বেগটাও হঠাৎ যেন বৃদ্ধি পেয়েছে। চারদিকের আবহাওয়াও যেন কেমন ভারী হয়ে আসছে ধীরে ধীরে। লোকটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাঠের দক্ষিণের দিকে। দক্ষিণে আছে একটা কানা কাদার ডোবা,
রবিন যেন এবার মন্ত্রের চালানো পুতুলের মতো এগোচ্ছে মূর্তিটার পেছন পেছন সেদিকেই। ডোবার পাশে দাঁড়ালো রবিন। লোকটা কাদার ওপর দিয়ে অক্লেশে হেঁটে পৌঁছে গেছে ডোবার ঠিক মাঝে। ডোবার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। এরপর ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো মূর্তিটা। তার মুখে ফুটে উঠেছে যেন এক চরম কুটিল শয়তানি হাসি। রবিন, চলে আয় বাপ। রবিন পা বাড়িয়ে দিয়েছিল ডোবার দিকে। হঠাৎ পিছন থেকে একটা ডাক ভেসে এলো। রবিন, কি করছিস ওখানে? আরে ডুবে মরবি যে রে। চমক ভেঙে রবিন ঘুরে তাকালো। দেখলো তার দাদা আর তার এক বন্ধু দাঁড়িয়ে আছে, তাদের হাতে টর্চ। রবিনের দাদা বিজয় অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। কি রে, বৃষ্টি পড়েছে বলে তোকে খুঁজতে বেরিয়ে দেখি তুই এখানে। এতবার ডাকছি, কথাটা কানে যাচ্ছে না? নেশা করেছিস নাকি? রবিন কিন্তু এতক্ষণে বুঝে গেছে সে আর একটু হলেই নিশির খপ্পরে পড়ে প্রাণ বিসর্জন দিতে চলেছিল। কাঁপা কাঁপা গলায় সে শুধু বলল, দাদা, দাদা, তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে চল। বাড়ি গিয়ে সব বলছি। বিজয় আর অখিল একটু অবাক হলেও রবিনকে সাথে করে বাড়ির দিকে এগোতে লাগলো তারা। এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। মাঠের ওপর কুয়াশার আস্তরণ দেখা যাচ্ছে হালকাভাবে। তাদের হাতের আলো বৃষ্টির ছাট কেটে এগোচ্ছে সার্চ লাইটের মতো। বাড়ি ফিরে রবিন মুমূর্ষু হয়ে বসে থাকলো। মুখে তার রাজ্যের দুশ্চিন্তা। তার দাদা সামনে বসে আছে একভাবে তার দিকে তাকিয়ে। বাইরে বাড়ির চালে বৃষ্টিতে ক্রমাগত আওয়াজ হয়ে চলেছে লাবডুব লাবডুব। কি হয়েছিল ওখানে, খুলে বল। দাদা, আমি কদম মামাকে দেখেছি। ডোবায় আমাকে টেকে নিয়ে যাচ্ছিল। ওহ, কি বলছিস? কদম মামা তো মারা গেলই সেদিন। অবশ্য ওই ডোবাতে ডুবেই মারা গিয়েছিল বেচারা। বয়স্ক মানুষটা যে কি করতে সেদিন ডোবার ধারে বিকেলে ঘুরতে গেল। আহারে। হুম, মামা হয়তো দোষ পেয়েছে মরে গিয়ে, তাই নিশি হয়ে গেছে, জানিস তো। বিজয় গুম হয়ে থাকলো কথাগুলো শুনে। গ্রামে এই উৎপাত শুরু হলে তো রাত বিরেতে বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। পরদিন বিকেলে গ্রামের মাঝের বারোয়ারি আড্ডাতলায় বসেছিল বিজয়, রবিন, অখিল আর রাকিব। চারজনে বসে কাল রাতের ঘটনা নিয়ে আলোচনা করছিল। এমন সময় তারা দেখল গ্রামের পুরোহিত ভট্টাচার্য মশাই তাদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ভট্টাচার্য মশাইকে ব্যাপারটা জানানো উচিত ভেবে বিজয় ডেকে উঠল, ভট্টাচার্য মশাই, একটু কথা ছিল, শুনবেন একটু? কি হলো রে বিজয়, কিছু বলবি?
অবশ্য কি বলবি তা আমি জানি। আপনি জানেন ভট্টাচার্য মশাই, কাল রাতে রবিনকে মাঠের ধারে ওই ডোবায় হ্যাঁ, জানি সব। বিজয়ের বাড়ি থেকে আসছি। আজ রাতে ভাবছি একটা যজ্ঞ শান্তি করব। তা বাবা, তোরা আসতে পারবি ওই ডোবার ধারে? আসলে আমার বয়স হয়েছে তো, তাই বলছিলাম, নইলে আমি একাই সামলে নিতুম। অখিল আর বিজয় নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলো। ভট্টাচার্য মশাইয়ের কথায় তারা বেশ অবাক হয়েছে। তবুও এই পেয়ারা সমস্যার যে একটা সমাধান হতে পারে সেটা ভেবেও তারা একটু স্বস্তি পেল। রাত বেশ গভীর তখন। ভট্টাচার্য মশাই, রবিন, বিজয় আর রাকিব এসেছে ডোবার ধারে। অখিলকে অনেক বলাতেও সে আসেনি। এত ভয়ানক ঘটনা সে দু চোখে নাকি দেখতে পারবে না। ভট্টাচার্য মশাই মন্ত্র পড়তে পড়তে হাঁটতে লাগলেন ডোবার একধার দিয়ে। মাঠের ওপর আজও সামান্য কুয়াশা হয়ে আছে কালকে বৃষ্টির জন্য। চারিদিক সব চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। সবাই ভট্টাচার্য মশাইকে অনুসরণ করে চলেছে। ভট্টাচার্য মশাইয়ের এক হাতে একটা কমণ্ডলু, অন্য হাতে দুটো ধূপ। তিনি বিড়বিড় করে মন্ত্র পড়ছেন আর এগিয়ে চলেছেন ডোবার ধার বরাবর। কাদা ডোবার মধ্যে কোথাও কোনো নড়াচড়া দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ দূরে কোথায় একটা কুকুর ডেকে উঠল। এমন সময় কাদার মধ্যে থেকে একটা আবছা মূর্তি উঠে দাঁড়ালো। বুড়োটে দেহ তার, গায়ের থেকে চুঁয়ে পড়ছে কাদা। তাকে দেখে রবিন, বিজয় আর রাকিব চমকে ভয়ে শিউরে উঠল। এ যে কদম বুড়ো, তাতে কোনো সন্দেহ নেই। কদম, তুমি এখনো এখানে আছো কেন হে? তোমার তো এখানে থাকার কথা নয়। তোমার তো এখানে থাকার কথা নয়। এখানে কেন আছো এখনো? কাদা মাখা মূর্তিটার মুখটা বেশ করুণ হয়ে উঠল ভট্টাচার্য মশাইয়ের কথাগুলো শুনে। সে একভাবে তাকিয়ে থাকলো ভট্টাচার্য মশাইয়ের মুখের দিকে। তারপর এক অপার্থিব কণ্ঠস্বরে বলে উঠল, আমার ছেড়াদ্দ ভালোভাবে হয়নি, মুক্তি পাচ্ছি না একেবারে। গয়ায় আমার নামে পিণ্ডি দান করো, আমি মুক্তি চাই। বেশ, তোমার সাধ্যের ব্যবস্থা আমি করব, কিন্তু কথা দাও, গ্রামের আর কারোর কোনো ক্ষতি তুমি করবে না। কথা দাও। বেশ, কথা দিলাম ভট্টাচার্য মশাই। তবে তুমি যে চলে যাচ্ছ তার একটা চিহ্ন দিয়ে যাও। এই ডোবার ধারে গাছের মগ ডালটা ভেঙে এই ডোবার মাঝে পুঁতে দিয়ে যাও। তবে না আমি বুঝবো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ভট্টাচার্য মশাইয়ের কথা শেষ হতেই কদম বুড়োর দেহ ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। সকলের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে সমস্ত ব্যাপারে।
চারিদিক নিশ্চুপ, নিঝুম হয়ে গেল যেন হঠাৎ। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে পরের ঘটনা কি ঘটতে চলেছে তার। হঠাৎ ডোবার পাশের গাছের ডাল মড়মড় করে ভেঙে এসে আছড়ে পড়ল ডোবার মাঝখানে। একেবারে সোজা হয়ে গেঁথে গেল সেটা ডোবার মাঝেই। উপস্থিত সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচল সমস্ত ব্যাপারটা মিটে যেতে। শেষ হলো কটুন্সের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা, সঙ্গে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।